আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো বরাবরের মতো আমরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ হেলথ টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যে বিষয়টি নিয়ে আজ আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া। তো আমরা এই নামটি সম্পর্কে অনেকেই অবগত আছি। তো এটা আসলে একটা ক্রনিক ডিফিউজ মাস্কুলোস্কেলেটাল পেইন সিনড্রোম। মানে এটা আসলে কি, মানে মেডিকেল ভাষায় এটা বললাম, তো সহজভাবে বোঝাতে গেলে আমাদের যে মাসেল আছে, জয়েন্ট আছে, এবং মাসেল এবং জয়েন্টের যে লিগামেন্ট দিয়ে আটকানো থাকে বা বাইন্ড করা থাকে, সেখানে অনেক সময় আমরা অনেক ব্যথা ফিল করি, ঠিক আছে? তো যেই ব্যথাগুলোর কারণ বেশিরভাগ সময় বের করা যায় না মেডিকেল লিগালি। তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা সাধারণত বের করতে পারি না। তো এই জন্য মেডিকেল ভাষায় এটাকে বলা হয় ইডিওপ্যাথিক, হ্যাঁ, বা আননোন ইটিওলজি, আননোন প্যাথোফিজিওলজি, এরকম ভাবে বলা হয়। এটা আমাদের অনেকের মাঝেই আছে। সারা বিশ্বব্যাপী এই রোগের দিনকে দিন এই রোগের প্রাদুর্ভাব বাড়ছে, এবং এটা একটি ক্রনিক ডিজিজ, ক্রনিক পেইন সিনড্রোম বলা যায়। তো এটা যদি স্ট্যাটিস্টিক্যালি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এটা মহিলারা বেশি আক্রান্ত হয়। প্রতি 3 থেকে 6 জন মহিলার বিপরীতে একজন পুরুষ আক্রান্ত হয়, এবং এটা 20 থেকে 55 বছর বয়সের মানুষদের বেশি আক্রান্ত করে। এবং এটার সার্বিক ওভারঅল পপুলেশনে 2 থেকে 5% এই ফাইব্রোমাইলজিয়াতে আক্রান্ত। তাহলে এটা কিন্তু নেহাত কম না। হ্যাঁ, আর প্রিভেলেন্স যত মানে বয়স বাড়ছে, এবং যত বয়স বাড়ে তত ফাইব্রোমাইলজিয়া হওয়ার ঝুঁকিটাও বৃদ্ধি পায়, ঠিক আছে? তো ফাইব্রোমাইলজিয়া তো আমরা বুঝলামই যেটা একটা ব্যথার একটা সমস্যা। হ্যাঁ, সারা শরীরে জয়েন্ট মাসেল পেইন হয়, এবং এখানে শরীরে যে পেইনের হলে আমাদের শরীর যেটাকে কন্ট্রোল করবে, বা কতটুকু পেইন হলে এটাকে মানে পেইন হিসেবে বিবেচনা করবে বা সহ্য করবে বা প্রকাশ করবে, এই যে একটা পজিটিভ এবং নেগেটিভ যে ফিডব্যাক, এবং যে রেগুলেটরি মেকানিজম, ঠিক আছে, ব্রেনের সাথে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে একটা সিনক্রোনাইজেশন, সেই জিনিসটা এখানে খুব হ্যাম্পেয়ার্ড হয় বা ডিসরেগুলেশন হয়। তো এখন আমরা ফাইব্রোমায়ালজিয়ার নিজস্ব কিছু সাইন সিমটম আছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সাইন সিমটম দিয়ে আমরা সাধারণত একে ডায়াগনোসিস করি। এখানে সাধারণত এটা ক্রনিক ওয়াইড স্প্রেড পেইন, মানে সারা শরীরে এটা এই পেইনটা দেখা যায়, এবং এখানে পেইন সেন্সেশনটা অন্যান্য মানুষের তুলনায় এই ফাইব্রোমায়ালজিয়া রোগীদের বেশি দেখা যায়। অর্থাৎ তারা অল্প প্রেসারে বা অল্প চাপে তাদের বেশি ব্যথা লাগে, ঠিক আছে? তো সাধারণত কমন 6টি জায়গায় রোগীরা ব্যথা ফিল করে। যেমন মাথায় পিছনের অংশে, তারপর গলার সামনের দিকে, বুকের এই স্টার্নামের 2 পাশে, তারপরে মিড ট্রাপিজিয়াস, কাঁধের যে মাসেল আছে ট্রাপিজিয়াস, সেই মাসেলের মাঝ বরাবর ব্যথা করে। তারপরে কোমরের ব্যথা করে, ঠিক আছে? এখানে যে গ্রেটার ট্রোকেন্টার ফিমার বোন আছে, সেখানে গ্রেটার ট্রোকেন্টারে ব্যথা করে। তারপরে হচ্ছে আমাদের নি জয়েন্টের ভিতরের দিকে ব্যথা করে। আবার হাতের কোণের যে ল্যাটারাল এপিকন্ডাইল, সেখানে ব্যথা করে। তো এইসব জায়গাগুলোতে সাধারণত কমনলি এই ফাইব্রোমাইলজিয়া রোগীদের ব্যথা ফিল করে। এছাড়া এদের সকালবেলা সাধারণত ডিফিউজ এক ধরনের পেইন থাকে, এবং শরীর আড়ষ্ট স্টিফ হয়ে থাকে। তো এখানে অনেক সময় এটা রিউমেটিক প্রবলেমের মতো মনে হয়। তো যদিও এটা রিউমেটিক প্রবলেমে আমরা অনেক ডায়াগনোসিস প্যারামিটার পাই, ল্যাব ডায়াগনোসিস পাই, কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ফাইব্রোমায়ালজিয়াতে ল্যাব প্যারামিটার গুলো অলমোস্ট নরমাল আসে। হ্যাঁ, সামান্য ক্ষেত্রে কিছু ইনফ্লামেটরি মার্কার বেশি আছে, বাট অন্যান্য কিছু নরমাল আসে। আর এখানে যেটা হচ্ছে যে তার জয়েন্ট গুলোতে রোগীরা অনেক সময় মনে করে যে এই জয়েন্টটা মনে হয় বড় হয়ে যাচ্ছে বা ফেটে যাচ্ছে বা ব্যথা করছে, বিভিন্ন ধরনের সেন্সেশন তাদের মধ্যে দেখা দেয়, ঠিক আছে? এবং এই রোগীগুলোর ব্যথাগুলো সাধারণত বিভিন্ন ধরনের স্ট্রেস, হ্যাঁ, সেটা মানসিক স্ট্রেস হতে পারে, শারীরিক স্ট্রেস হতে পারে। তো এরপরে বৃদ্ধি পায়, কোনো কাজকর্ম করলে দিন শেষে আরো বৃদ্ধি পায়। তারপরে সারাদিন শুয়ে বসে থাকলেও আরো বৃদ্ধি পায়। মানে এই ধরনের পিকুলিয়ার সিমটম গুলো এই ফাইব্রোমায়ালজিয়া রোগীদের দেখা যায়। আর অন্যান্য কিছু সিমটম দেখা যায়, যেমন তাদের মাথা ব্যথা বা মাইগ্রেন টাইপ অফ হেডেক দেখা যায়, হাত পা শিরশির করে, ঝিনঝিন করে, এরকম দেখা যায়। তারপরে হাত পা বলে যে কারেন্টের মতো শক করছে, ঠিক আছে, বা জ্বলে যাচ্ছে, এরকম সিমটম দেয়, হাতের তালু পায়ের তালু এরকম আসে। তারপর তাদের পেটের মধ্যে সমস্যা হয়, ইরিটেবল বাউল সিনড্রোম, বদহজমের সমস্যা থাকে অনেকের। আর গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থাকে, অর্থাৎ খাবার পরে খাবার উপরের দিকে উঠে যাওয়ার প্রবণতা দেখা যায়, বুক টুক জলে, ঠিক আছে, অ্যাসিড গুলো রিফ্লাক্স হয়, উপরের দিকে উঠে আসে।
এছাড়া কিছু অটোনমিক ডিসফাংশন হয়, আমাদের সিম্পেথিক প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম আছে সেটা যেহেতু এখানে ডিসরেগুলেশন হয়, তো যেই কারণে রেনল্ডস ফেনোমেনন নামে এক ধরনের সমস্যা হয়। সেটা এই রোগীদের অনেক ক্ষেত্রে দেখা যায়, ড্রাই ভিতরে খচখচ করে, ফ্লুইড বা সিক্রেশন কম থাকে, চোখের গ্ল্যান্ড গুলো কম সিক্রেশন করে, ওয়াটার কম রিলিজ করে। আর অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হয়, অনেক সময় শোয়া থেকে বসলে অথবা বসা থেকে দাঁড়ালে হঠাৎ করে তার মাথা চক্কর দিয়ে উঠে তাকে বসে পড়তে হয়, হ্যাঁ, মাথা ঘুরায়। এই ধরনের সিমটম গুলো দেখা যায়। তো এখন আমরা দেখবো যে ফাইব্রোমায়ালজিয়া কিভাবে ডায়াগনোসিস করতে হয় ক্লিনিক্যালি। তো আমরা আগেই বলেছি যে এটা সাধারণত ল্যাবরেটরি ফাইন্ডিং যেগুলো করা হয় নরমালি, সিবিসি করা হয়, সিআরপি করা হয়, অন্যান্য যে রিমাটিক মার্কার গুলো করা হয় সেগুলো সাধারণত সবগুলো নেগেটিভ আসে বা নর্মাল রেঞ্জের মধ্যে আসে। ঠিক আছে, তো এই সবগুলো নর্মাল রেঞ্জে আসবে এবং ক্লিনিক্যালি সেই যে সিমটম গুলো বললাম সেই সিমটম গুলো থাকলে এবং এগুলো যদি 3 মাসের বেশি পারসিস্ট করে, ঠিক আছে, এবং প্রচন্ড ফ্যাটিক, ঘুমের ডিস্টার্ব, তারপরে অ্যাসোসিয়েটেড সিমটমের মধ্যে মাথা ব্যথা, কগনিটিভ ডিস্টারবেন্স, হ্যাঁ, কগনিটিভ ডিস্টারবেন্স মানে মাথাটা মনে হচ্ছে ঝিম ধরে আছে, কোনো কিছু চিন্তা করতে পারতেছে না, আশেপাশে সবকিছু মানে মাল্টিটাস্কিং করতে পারছে না, হ্যাঁ, ব্রেন ফগ হয়ে আছে, ইরিটেবিলিটি থাকছে, হ্যাঁ, পেটের সমস্যা হচ্ছে, এই ধরনের সিমটম গুলো থাকলে সাধারণত আমরা ফাইব্রোমায়ালজিয়া ডায়াগনোসিস করি। হ্যাঁ, তাহলে ক্লিনিক্যালি এই লক্ষণগুলো দিয়ে ফাইব্রোমায়ালজিয়া ডায়াগনোস করা হয়। এবং এখানে এই ক্ষেত্রে জয়েন্ট গুলো সাধারণত লাল বা ফুলে যাওয়া বা ইনফ্লামেটরি যে চিহ্নগুলো জয়েন্ট গুলোতে হয়, যেমন বাত জ্বরে, হ্যাঁ, বা রিমাটেড আর্থাইটিসে বা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস বা অন্যান্য আর্থাইটিসে যে পেইন গুলো হয়, সাধারণত এই ধরনের ইনফ্লামেটরি চিহ্নগুলো বা সাইন গুলো জয়েন্টে পাওয়া যায় না। ঠিক আছে, জয়েন্ট গুলো খুব বেশি ফুলে যায় না, কিন্তু ব্যথা থাকে ডেফিনেটলি। শরীরের জয়েন্টের চেয়েও শরীরের যে পয়েন্টগুলো বললাম, ঘাড়ের পিছনে, বুকে, কাঁধে, এসব জায়গায় ব্যথা থাকে। ফাংশনাল মেডিসিন আলোকে ফাইব্রোমায়ালজিয়াকে কিভাবে দেখা হয় এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। তো বর্তমান কনভেনশনাল মেডিকেল সায়েন্সে ফাইব্রোমায়ালজিয়ার কারণ বের করা যায়নি, এটাকে ইডিওপ্যাথিক হিসেবে বিবেচনা করা হয়েছে। এছাড়া কিছু জেনেটিক প্রিডিসপোজিশন, মানে যদি ফ্যামিলিতে হিস্ট্রি থাকে তাহলে সেই ধরনের পেশেন্টের বা ফ্যামিলির অন্যান্য মেম্বারদের হওয়ার সম্ভাবনা বেশি হয়। এছাড়া এপিজেনেটিক্স, মানে জিনকে প্রভাবিত করে যে ফ্যাক্টরগুলো, অর্থাৎ আমাদের খাবার দাবার, ডায়েট, লাইফস্টাইল, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড বা পারিপার্শ্বিক যে বিভিন্ন প্যারামিটার, খাবারের থেকে বিভিন্ন দূষণ বা এনভায়রনমেন্টাল দূষণ, এগুলো আমাদের জিনকে প্রভাবিত করে, এটাকে বলা হয় এপিজেনেটিক্স। তো এই এপিজেনেটিক্সটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটা একটা অন্যতম কারণ। এছাড়া আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে পেটের মধ্যে অনেক সমস্যা হয়, লিকি গাট। লিকি গাট নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, এটা আপনারা দেখে নিন। লিকি গাট সিমটম থাকলে ওখান থেকে অটো অ্যান্টিবডি তৈরি হয় এবং অটো অ্যান্টিবডিও একটা কারণ। এছাড়া পেটের মধ্যে অনেক সময় অনেক প্যারাসাইট বা বিভিন্ন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ওভার গ্রোথ হয়, তো ইন্টেস্টাইনে, কোলনে। তো যে কারণে সেখান থেকেও বিভিন্ন সময় মার্কার তৈরি হয়ে সারা শরীরে এটা ছড়িয়ে যায় এবং ব্যথার সৃষ্টি করে। এছাড়া বিভিন্ন সময় কিছু সাইকোলজিক্যাল ট্রমা হতে পারে এবং কিছু সময় কোনো অসুস্থতার পর থেকে রোগীদের এই সিমটম গুলো ডেভেলপ করে। এটাকে বলা হচ্ছে যে হাইপোথ্যালামিক পিটুইটারি এক্সিসে তাদের প্রবলেম হয়, অথবা অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে যে স্ট্রেস হরমোন রিলিজ হয়। তো সুতরাং যখন স্ট্রেস মোকাবেলা করতে পারে না রোগীরা বা হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রেনাল এক্সিসে প্রবলেম হয়, তখন এই সেখান থেকে ফাইব্রোমায়ালজিয়া রোগের সূত্রপাত হয়। ঠিক আছে, এটা ফাংশনাল মেডিসিন আমরা এভাবে চিন্তা করি এবং এইভাবে তাদের ট্রিটমেন্ট আমরা প্রোটোকল গুলো সাজাই। এছাড়া পেশেন্টের অনেক সময় কিছু ফ্লু লাইক সিমটম হয় এই রোগটা শুরু হওয়ার আগে, হয়তো কিছুদিনের জ্বর হলো, বা গা ম্যাজ ম্যাজ করছে বা টায়ার্ড লাগছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সাথে রেসপন্সিবল, বা মোল্ড, লাইম ডিজিজ, এপস্টেইন-বার ভাইরাস, এটা খুবই গবেষণাতে প্রমাণিত হয়েছে যে অনেক ক্ষেত্রে এটাও রেসপন্সিবল, বা এরা ট্রিগারিং করে, হ্যাঁ, যে জিনকে ট্রিগারিং করে বা রোগীটাকে সাসেপ্টেবল করে যে ফাইব্রোমায়ালজিয়াতে আক্রান্ত। এখানে ফাইব্রোমায়ালজিয়ার রোগীদের খুব দুর্বল লাগে, কারণ এদের মাইটোকন্ড্রিয়া গুলো ডিসফাংশন হয়ে যায়, মাইটোকন্ড্রিয়ার পর্যাপ্ত এটিপি তৈরি করতে পারে না। তো এবং বিভিন্ন নিউরোট্রান্সমিটার তৈরি হতে সমস্যা তৈরি করে, যেহেতু পেটে ডিস্টারবেন্স দেখা যায়, সেরোটোনিন তৈরি হয় কোলনে, ঠিক আছে, এবং ইন্টেস্টাইনে। তো এই জায়গাটা এখানে হ্যাম্পেয়ার্ড হয়, বিভিন্ন ভিটামিন অ্যাবজর্পশনের সমস্যা হয়, ব্রেনে ব্লাড সার্কুলেশনের সমস্যা হয়। তো এই প্রবলেম গুলো হয়। এছাড়া এই ধরনের পেশেন্টকে আমরা যখন ট্রিটমেন্টের বিবেচনা করি, ট্রিটমেন্ট আমরা কিভাবে করি,
তো ট্রিটমেন্টের কথা যদি বলতে চাই তাহলে প্রথমেই বলি যে আমরা এখানে পেশেন্টের ডায়েটারি ব্যাপারটা আমরা এখানে ফোকাস করি। পেশেন্টের এআইপি ডায়েট বা অটো ইমিউন প্রোটোকল বা প্যালিও ডায়েট আছে। তো এই ধরনের অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট গ্রহণ করলে রোগীদের এই ব্যথার প্রবলেমগুলো অনেক ক্ষেত্রেই খুব দ্রুত উপশম হয়। ঠিক আছে, রোগীরাও এনার্জাইজড হয়। তো এই এআইপি ডায়েট নিয়ে আমি আরেকদিন আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এই ভিডিওর কলে বেশি বড় করতে চাচ্ছি না। এছাড়া এখানে আমাদের কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিতে হয়, যেমন ম্যাগনেসিয়াম, মিথাইল বি কমপ্লেক্স, ভিটামিন ডি, ভিটামিন বি12, এছাড়া কোকিউ এনজাইম, তারপরে লেভোকার্নিটিন দিতে হয়। এছাড়া আমাদের গ্লুটাথিয়ন, ভিটামিন সি, আলফা লাইপোইক অ্যাসিড। তো এই ধরনের বিভিন্ন সাপ্লিমেন্ট, এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে, কার কি ধরনের সিমটম সেটা আপনার চিকিৎসক আপনাকে বিবেচনা করে সেটা সেট করবেন। তারপরে অ্যাড্রেনাল ফ্যাটিক থাকলে সেটাকে অবশ্যই বিবেচনা নিতে হবে, এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করার জন্য সেটা খাবার দিয়ে হোক, তার সার্কেডিয়ান রিদম ঘুমের প্যাটার্ন ঠিক করে হোক, বা কিছু সাপ্লিমেন্ট দিয়ে হোক তাকে হেল্প করতে হবে। থাইরয়েড হরমোনের কি অবস্থা আছে সেটা দেখতে হবে, এবং ইমিউন ডিসরেগুলেশন বা কোনো খাবারের প্রতি বিশেষ কোনো অ্যালার্জি বা হাইপার সেন্সিটিভিটি থাকলে সেই জায়গাগুলো অ্যাড্রেস করতে হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। এছাড়া আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে আমরা আমাদের ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে এই ফাংশনাল মেডিসিনের পাশাপাশি আমরা গুরুত্বপূর্ণ আরেকটা অল্টারনেটিভ ফর্ম অফ মেডিসিন, যেটা হচ্ছে হোমিওপ্যাথি, যেটার মেকানিজম হচ্ছে সিমটম সিমিলারিটি। অর্থাৎ একটা পেশেন্ট যেই ধরনের শারীরিক এবং মানসিক সিমটম নিয়ে আমাদের কাছে আসে, এবং আমরা এই বিস্তারিত হিস্ট্রি নেই পেশেন্টের কাছ থেকে, মানসিক এবং শারীরিক সেই সিমটম গুলো নিয়ে তার সাথে আমরা একটা হোমিওপ্যাথিক মেডিসিন এখানে পেশেন্টের জন্য বাছাই করি, এবং সেই মেডিসিনটা পেশেন্টকে কনস্টিটিউশনালি ভিতর থেকে তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে জাগিয়ে তোলে এবং পেশেন্টকে সাহায্য করে, ব্যথা কমিয়ে আনে। এবং সেই সাথে যখন তার ডায়েটারি হ্যাবিট, আমরা ডায়েটারি লাইফস্টাইল, এক্সারসাইজ এবং এই যে সাপ্লিমেন্ট গুলো যখন আমরা ইমপ্লিমেন্ট করি, তখন এই সামগ্রিকভাবে একটা পেশেন্ট খুব দ্রুত সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ তার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। তো এই মেসেজটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ফাইব্রোমাইলজিয়া হলে আশাহত হওয়ার কিছু নেই, ইনশাআল্লাহ সঠিক চিকিৎসা গ্রহণ করুন এবং নিজেদেরকে এই কষ্ট থেকে বের করে আনুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।